কি গো কাকা, পটল কত করে দিচ্ছ? 2 টাকা কিলো। সে কি বলছো গো, 2 টাকা? আরে তোমার পটলের দাম শুন না তো আমি পটল তুলবো দেখতাছি। জমিদার বাবু যদি এই হারে কর বাড়ান তাহলে আমরা কোথায় যাব বলো তো? কিন্তু জমিদার বাবু তো কর কমানোর কথা বলেছেন, কর বাড়লো কোথায়? ও বাবা, তুমি জানো না আমাদের তো দুটো কর দিতে হয়। দুটো কর? সে কি বলছো গো কাকা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, একটু খোলসা করে বলো তো দিনি। বলছি এদিকে কানটা বাড়াও। গিন্নিমার যে ভাই এসেছে না, তাকে তো জমিদার বাবু কর আদায়ের কাজটা দিয়েছেন গো। এবার সে নতুন নিয়ম জারি করেছে, বাজারে দোকান দিতে গেলে আমাদের তাকে অতিরিক্ত কর দিতে হবে, তবেই নাকি আমরা বাজারে দোকান লাগাতে পারবো। শুনেছো এসব কথা? এবার তুমি বলো, দুবার করে কর দিলে আমাদের হাতে আর কি বাঁচবে? তাই সবজির দামও চড়ছে। আচ্ছা, তোমরা সেটা জমিদার বাবুকে জানাওনি কেন? হায় ভগবান, তোমার কি মাথা খারাপ হলো নাকি গণেশ? জমিদার বাবু শালার নামে জমিদার বাবুর কাছে গিয়ে নালিশ জানাবো? হ্যাঁ বলো কি? তিনি আমাদের কথা আদৌ শুনবেন? তিনি হয়তো উল্টে আমাদেরই শাস্তি দিয়ে বসলেন। তুমি তো জমিদার বাবুর খাস আদমি গণেশ, তুমি গিয়ে জমিদার বাবুর কানে কথাটা দাও না, তাহলে তো আমরা একটু প্রাণে বাঁচি গো। বুঝছি, বিষয়টা নিয়ে আমার একটু ভাবতে হচ্ছে। গণেশ দাদা, ও গণেশ দাদা, তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি গো। এই কি ব্যাপার, এত রাতে তোমরা সবাই আমার বাড়িতে? কি হয়েছে? আরে গিন্নি মায়ের ভাই মানে জমিদার বাবু শালা বাবুর অত্যাচার দিন দিন বাড়ছে গণেশ দাদা। শুধু কি অতিরিক্ত কর? পুকুর ঘাটে যখন মেয়ে বউরা স্নান করতে যায় তখন ও ওদের ওপরে উৎপাত করে। তো তোমরা হুজুরের সাথে কথা বলো। হুজুর প্রত্যেক নারীকে ভীষণভাবে সম্মান করেন। হুজুরের রাজত্বে কোনো নারীর অসম্মান উনি কিছুতেই মেনে নেবেন না, সে গিন্নিমার ভাই হোক কিংবা অন্য কেউ। হুজুর তাকে কঠিনতম শাস্তি দিবেন। আমরা যদি ওর নামে নালিশ করি তাহলে ও আমাদের আরো হেনস্থা করবে গণেশ দাদা। তুমি যদি নিজে গিয়ে হুজুরের সাথে কথা বলো তাহলে নিশ্চয়ই হুজুর তোমার কথাটা ভেবে দেখবেন। ঠিক আছে, তোমরা বাড়ি যাও, আমি কাল সকালেই হুজুরের সাথে এই বিষয়ে কথা বলবো। আমি কি শুনছি ইন্দ্রজিৎ, তুমি প্রজাদের থেকে দুবার করে কর আদায় করেছো? তোমাকে কর না দিলে তুমি তাদের হাটে দোকান লাগাতে দেবে না, এই কথাও বলেছো। আমার রাজ্যে কোনো নারীর অপমান মানে তা সরাসরি আমার অপমান, এটা জানা সত্ত্বেও তুমি মহিলাদের পথে ঘাটে উত্ত্যক্ত করছো। আজ থেকে আমি তোমায় আমার সভা থেকে বরখাস্ত করলাম। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, আর কোনোদিনও আমার রাজত্বে পা রাখবে না। ছি 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 ছি, ভাই আমি তো ভাবতেই পারছি না তুই এরকম কাজ করতে পারলে কি করে? না দিদি, তুই বিশ্বাস কর আমি এমনটা করিনি। দিদি দিদি তুই একবার আমার হয়ে কথা বল না জামাইবাবুর সাথে, বল না আমায় যেন আবার কাজে ফিরিয়ে নেয়। অসম্ভব, আমি কিছুতেই এরকম অন্যায় প্রস্তাব দিতে পারবো না। তা কেন পারবি বল? আমি তো আর তোর নিজের ভাই নই, কুড়িয়ে পাওয়া ভাই। তোর বাবা মা দয়া করে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে অত বড় বাড়িতে স্থান দিয়েছিল। আমি নিজের ভাই হলে পারতিস না আমার থেকে এরকম মুখ ফিরিয়ে নিতে, পারতিস না। না না ভাই, তুই তুই এইভাবে বলিস না, তুই আমার নিজের ভাই। ঠিক আছে, আমি জমিদার বাবুর সাথে কথা বলবো, আমি দেখছি আমি কি করতে পারি। কি গো শুনছো?
বলো গিন্নি। তুমি আমার ভাই ইন্দ্রকে ক্ষমা করে দাও না গো, তাকে আবার তুমি জমিদারির দায়িত্ব ফিরিয়ে দাও না। তা আমি কিছুতেই করতে পারবো না গিন্নি। তোমার ভাই এত অন্যায় করার পরেও তুমি তোমার ভাইয়ের হয়ে ওকালতি করছো আমার কাছে। তোমার ভাইয়ের অন্যায়গুলো তোমার চোখে পড়ছে না? শোনো, যদি আমার ভাই এই বাড়িতে না থাকে তাহলে আমিও থাকবো না। ও, এই ব্যাপার। শোনো, তুমি যদি এই শর্ত দাও যে তোমার ভাই না থাকলে তুমিও থাকবে না, তাহলে তুমিও আমার জমিদারি ছেড়ে চলে যেতে পারো। তোমার এখানে থাকতে হবে না। আর শোনো, যাওয়ার আগে নিজের যা যা প্রিয় জিনিস সব নিয়ে চলে যাও, যাতে তোমার কোনো অভাব না হয়। বলতে পারলে তুমি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলতে পারলে? এতটুকু আটকালো না? দিদি, এই দিদি, জামাইবাবুর সাথে কথা বললি? তোর জন্য আজ এত কিছু হয়েছে। তোর হয়ে কথা বলতে এসেছিলাম বলে তোর জামাইবাবু আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলল। আজ এত বছরের সংসারে এই প্রথমবার আমি এতটা অপমানিত হলাম। আমার সংসারটা চোখের সামনে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, গণেশের সাথে কথা বলতে হবে আমাকে। একমাত্র গণেশই পারবে জমিদার বাবুর রাগ কমাতে আর আমার ভাঙা সংসার জোড়া লাগাতে। কি হলো? আমার চারপাশটা এরকম ঘুরছে কেন? গণেশ! আরে যাও যাও, তোমরা কাজ শুরু কইরে দাও। নাও নাও, চলো চলো, পালকি তুইলা বীরের মতো সকলে এগিয়ে চলো। আমাদের অনেকটা পথ রাতের আঁধারে পার করতে হইবে। যথাজ্ঞা। দুর্গা দুর্গা, ঠাকুর দেখো, এবারের সালটা যেন একদম ঠিক জায়গায় পড়ে। না 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 রে না 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 রে না। তুই এটা কি করছিস মা? জামাইকে এইভাবে রাতের অন্ধকারে কেন নিয়ে এলি? ওর যখন ঘুম ভাঙবে তুই ভাবতে পারছিস ও কতটা রেগে যাবে? ও আমাদের কাউকে ছাড়বে না, চারিদিক তছনছ হয়ে যাবে। মা, তুমি এতটা চিন্তা করো না, কিচ্ছু হবে না। দেখো, গণেশ যখন বুদ্ধিটা দিয়েছে নিশ্চয়ই কিছু একটা ভেবেই বলেছে। হ্যাঁ মা জননী, আপনি আপনি আমার উপরে একটু ভরসা রাখেন। আমি কোথায়? গিন্নি, তুমি এখানে? আপনি আমার বাপের বাড়িতে আমার কক্ষে শুয়ে আছেন। কিন্তু আমি এখানে এলাম কি করে? আর আমি তো তোমার উপর ভীষণ রেগে আছি। আমি তোমায় বলেছিলাম আমার বাড়ি ছেড়ে চলে যেতে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনি আমায় বলেছিলেন বাড়ি থেকে বেরিয়ে যেতে, আর সাথে আমার যা যা প্রিয় জিনিস সেগুলো নিয়ে যেতে। ও বাড়িতে আমার সবচেয়ে প্রিয় জিনিস তো আপনি।
কোনো সোনা দানা মণি মাণিক্যের ওপর আমার কোনো লোভ নেই। তাই আমি বেরিয়ে আসার সময় আপনাকেও আমার সাথে নিয়ে এসেছি। আমার তোমার উপর কোনো রাগ নেই গিন্নি। আমি খুব ভালো মতোই বুঝতে পারছি এই বুদ্ধিটা নিশ্চয়ই গণেশের। এই রকম কাণ্ড গণেশ ছাড়া আর কেউ করতে পারবে না। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, গণেশই আমাকে বুদ্ধিটা দিয়েছিল। ধন্য গণেশ, তুমি ধন্য। গিন্নি, আমার তোমার উপর কোনো রাগ নেই। চলো এবার বাড়ি ফিরে চলো।